আরেকটা প্রধান কারণ ছিল যে জাপান যদি খারাপ হইতো তাহলে হচ্ছে আমার বড় ভাই সাপোর্ট করতো না যে জাপান আসিস, যে আমি আইসা সাফার করতেছি, তুই তুই আইসা আসিস না, হ্যাঁ। এরকম না। তো আপনি জাপানে আসার পরে মোটামুটি ফার্স্ট যে পার্ট টাইম জব যেটা পাইছেন, হুম। এটা পাইছেন কতদিন পরে? আমি জাপানে আসার ফার্স্ট টাইম জবটা পাইছে হচ্ছে এই জাপানে 29 দিনের মাথায়। ও আচ্ছা, এদিক থেকে চিন্তা করলে কিন্তু আপনি মোটামুটি দ্রুতই পাওয়া গেছে। আসলে তুমি ফুকায়ামা থেকে ককায়ামা হ্যাঁ। কি দিয়ে আসছো, হ্যাঁ ঠিক আছে? তা আমি হচ্ছে জাপান ট্রেনটা তো বলে দেনছা, হ্যাঁ। তাই না? তো আমি দেনছা না বইলা জিতেনছা বলে ফেলছি, বুঝছেন? মজার বিষয় হচ্ছে, হ্যাঁ মজার বিষয়, ও জাপানে যেভাবে রিয়েক্ট করছে। ওহে ওজাইমাস মিনাসান, ওয়েন কি দেস্কা, কি অবস্থা সবার? আমি সৈকত বেন জয়, জাপানের হিরোশিমা থেকে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক বলতে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা হলো জাপানে আসার পরে প্রথম 1 বছরের এক্সপিরিয়েন্স। তো আজকে আমাদের সাথে যে গেস্ট আছে, ও একটা ছোট ভাই, জাপানে আসছে এই 1 বছরের মতো হইলো। তো ওর এক্সপিরিয়েন্স আমরা শুনবো এবং ওই জায়গা থেকে আমরা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো, যেগুলা যারা ফিউচারে জাপানে আসবেন এদের খুব কাজে দেবে বলে আশা করি। এবং পরবর্তী একটা ব্যাপার হলো, এখানে অনেকেই আছে 3 মাস 6 মাস হইলো জাপানে আসছে কিন্তু ও জব পাইতাছে না। এখন এই জব যে পাইতাছে না, এটা আসলে কারণ কি এবং সমাধান কি, এই দুইটা ব্যাপার নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো চলেন আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান সরকার। আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে আসছি। এখন আমি এই জাপানের হিরোশিমায় ফুকুয়ামাতে থাকি। আচ্ছা, এখন আপনি আসছেন জাপানে কতদিন হলো? আমি আসছি প্রায় 10 মাস, 10 মাস নয় 10 মাস হচ্ছে। আচ্ছা, এখন প্রথম কথা হলো, স্টুডেন্ট বিষয়ে যদি আমরা বাংলাদেশ থেকে যাইতে চাই, হুম। জাপান বাদেও তো অনেক অনেক কান্ট্রিতে যাওয়ার অপরচুনিটি আছে, অথবা অনেক অনেক কান্ট্রিতে পোলাপান যাইতেছে, তো আপনি জাপান চুজ কেন করলেন? আসলে আমার জাপান চুজ করার ভিতরে একটা বড় একটা কারণ হচ্ছে আমার বড় ভাই। আচ্ছা। এই যে উনি হচ্ছে জাপানে 5 বছর ধরে আছে। হুম হুম। তো আমার চিন্তা ভাবনা ছিল হচ্ছে আদার্স কান্ট্রিতে গেলে হচ্ছে আমার খুব কষ্ট করতে হইব, হ্যাঁ হ্যাঁ। যার কারণে নিজের অনেক স্ট্রাগল করতে হইব। হুম হুম। ওইটার থেকেই আমি ডরে আর কি আছে। সত্যি বলতে আসলে এটাই ডরে আর কি, যে হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ের কাছে গেলে হয়তো অনেক কিছু সুবিধা হইব। তো ওই ক্ষেত্রেই আর কি এখানে আসা। আচ্ছা আচ্ছা। ভাইও বড় ভাইও চাইছে যে হুম হুম। ছোট ভাই আমার কাছে আসুক। আচ্ছা আচ্ছা। বুঝছেন, এটার একটা মূল রিজন হইলো যে আপনার বড় ভাই থাকে, আপনি যা থেকে বিশাল একটা সাপোর্ট পাবেন। জি জি, কারণ এই আপনার কারণে। বড় ভাই তো অবশ্যই বলছে যে আমি যেহেতু আছি, তুই তাহলে জাপান আয়, আমি তোরা হেল্প করতে পারুম। বা এর পরবর্তীতে যখন মোটামুটি কিমার হয়ে গেছে যে আপনি জাপানে আবেন, এর পরবর্তীতে আপনি অবশ্যই তো জাপান সম্পর্কে টুকরে একটু রিসার্চ করছেন। অবশ্যই অবশ্যই। তখন কি আপনার এমন কোনো পয়েন্ট মনে পড়ে নাই যে আসলে দূর ভাই, এই জিনিসটা তো আসলে জাপানের ভালো না, বা এর থেকে যদি আমি অন্য কোনো কান্ট্রিতে মুভ করি ওই বেটার সুযোগ সুবিধাটা পাবো? আপনি কেমন রিসার্চ করার পরেও আপনার কাছে মনে হয়েছে যে না, জাপানেই যাই? না আসলে বিষয়টা হচ্ছে এরকম যে জাপান এরকম একটা দেশ যে আপনি যেইখানে জাপান বিষয়ে জানতে চাইবেন সব দিক থেকে পজিটিভ বিষয়গুলো আপনি জানবেন, আচ্ছা আচ্ছা। তাই না? আর বিষয়গুলো হচ্ছে আমরা যখন জাপান বিষয়ে জানতে চাই হ্যাঁ হ্যাঁ। তখন কোনো বিষয় যে কোনো বিষয় জানতে চাই, হ্যাঁ। তার তখন যখন যেই বিষয় আমরা নেই হুম হুম। শুনি আর কি, হুম হুম। তখন নেগেটিভ থিং থেকে পজিটিভ থিং গুলো আমাদের ভিতরে বেশি যায়। যে আমি জাপান গেলে এই করতে পারবো, সেই করতে পারবো, হুম। এইভাবে পড়াশোনা করতে পারবো, নিজের ইনকাম করতে পারবো। হুম। তো বিষয়গুলো হচ্ছে আমি এইভাবেই, আমি হচ্ছে জাপান ছাড়া অন্য কোনো কান্ট্রির বিষয়ে আর জানি নাই, হ্যাঁ হ্যাঁ। মানে শিরাবে করিনি, হ্যাঁ, যেটা হচ্ছে জাপানি ভাষাকে শিরাবে আর কি, হুম। যেটা করি নাই বিধায় আর কি আদার্স কান্ট্রির বিষয়ে আমি জানি না। তো আচ্ছা। জাপান সম্পর্কে জানতে চেষ্টা করছি, তো হ্যাঁ। জাপান সম্পর্কে ভালো ধারণাগুলো নিয়েছি, হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে আর কি চিন্তা করছি না জাপান যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে অন্যান্য কান্ট্রি সম্পর্কে বিশাল ধারণা না থাকলেও জাপান সম্পর্কে মোটামুটি আপনি ধারণা যাই ছিল। না শুই না বুঝেই যে না, তাহলে জাপান মুভ করা যাইতে পারে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রধান কারণ ছিল যে জাপান যদি খারাপ হইতো তাহলে হচ্ছে আমার বড় ভাই সাপোর্ট করতো না যে জাপান আসিস, যে আমি আইসা সাফার করতেছি, তুই তুই আইসা আসিস না, হ্যাঁ। এরকম না। হ্যাঁ হ্যাঁ। তো যারাই জাপানে এসে সাফার করে তাদের প্রধান কারণ হচ্ছে ভাষা, তারা হচ্ছে ভালো মতো ভাষা আচ্ছা, এগুলো পড়াশোনা হ্যাঁ, করে না। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোশ্চেনে ওকে আসবে। ওকে। এখন অন্য একটা ব্যাপার হইলো, আপনি জাপানে যখন আসছেন, বাংলাদেশ এবং জাপান যেহেতু দেশ আলাদা, এইখানের কালচার সম্পূর্ণ আলাদা। তো আপনার সব থেকে বিস্ময়কর বা কোন জিনিসটা আপনার কাছে শকিং মনে হয়েছে বাংলাদেশ থেকে জাপান আসার পরে?
যা বাংলাদেশ থেকে জাপান আসার পরে সবচেয়ে শকিং মনে ক্যামেরার হচ্ছে যে আহ, আমি যখন ফার্স্ট জাপান আসি হ্যাঁ। তখন হচ্ছে আমি আসার পরে এরকম আর কি চিন্তা ভাবনা ছিল যে জাপান অনেক গুছালো, অনেক সুন্দর, কিন্তু এতটা গুছালো আমি কখনো চিন্তা করিনি। হ্যাঁ। আসার পরে এটা দেখে খুবই অবাক হয়েছে, জাপান আসলে অনেক গোছালো। হ্যাঁ। তারপর হচ্ছে যে শীতের ভিতরে হ্যাঁ। হচ্ছে আমি যখন বের হয়েছি বাসা থেকে হ্যাঁ। একদিন সকালবেলা আসার প্রায় সপ্তাহখানেক পরে, হুম। ঠিক আছে, যে অনেক শীত, তখন অনেক ঠান্ডা। তো আমি বের হয়েছি, আমি লিটারেলি 3-4টা পরে বের হয়েছি, বুঝছি, আচ্ছা। যেটা আমার সবচেয়ে শকিং বিষয়। হ্যাঁ। লিটারেলি 3-4টা পরে বের হয়েছি। হ্যাঁ। তারপর দেখতেছি রাস্তাঘাটে ছোট ছোট ছেলেমেয়েরা হ্যাঁ। শর্ট প্যান্ট, ছোট ছোট টি শার্ট পরে মানে রাস্তাটা হাঁটতেছে। লিটারালি আমি অবাক হ্যাঁ। যে মানে কিভাবে সম্ভব, হ্যাঁ। ওদের আসলে ঠান্ডা লাগে না? আর আমি তো কাঁপতেছি রীতিমতো। আমার কাছে মনে হইতেছে তখন প্রায় ডিগ্রি ছিল এই 7-8, হ্যাঁ। ঠিক আছে। আর 7-8 কিন্তু তাও আতা তাকাই। মানে তখন তো আমি জাপান নতুন, হ্যাঁ। তখন আমার কাছে বহুত ঠান্ডা লাগতেছে, হ্যাঁ। কিন্তু ওদের কাছে মানে একদম কিছুই মনে হচ্ছে না। ওরা ওদের মতো আর কি চলাফেরা করতেছে, হ্যাঁ। ওদের মতো। আমি তো এইটা দিকে সবচেয়ে বড় অবাক হয়ে গেছি, ছোট ছোট বাচ্চারা। এটা অবশ্য আসলে ঠিক বলছেন, কারণ আমার গ্রামের বাড়ি বরিশালের যে গ্রামটা, এই জায়গায় আসলে ধরেন শীতের সময় 14 ডিগ্রি 15 ডিগ্রি যায় ম্যাক্সিমাম। এই সময় মনে হয় আয় রে ভাই এত ঠান্ডা কেমনে কি। কিন্তু এই যে এখন যে আছি, যে জাপানের হিরোশিমার ফুকুয়ামা, যে ছোট্ট একটা শহর, এই জায়গায় কিন্তু এবছরও -4 ডিগ্রি 5 ডিগ্রি গেছে, বা এভারেজে -1-2 অথবা 3-4 ডিগ্রি এরকম মোটামুটি একটা ভালো সময় ছিল। তো এইখানে প্রথম বছর আইসা খুবই প্যারা খাইছি। কিন্তু কই ধরেন যে সময় একবারে সব ঠান্ডা বাংলাদেশে বেশি ঠান্ডা, তখন ধরেন 14 ডিগ্রি, আর এই জায়গায় যখন মোটামুটি পড়তাছে তখন দেখা গেল 4-5 ডিগ্রি, আবার যখন -3-4 ডিগ্রি নাইমা যায়। তো এইটা আসলে তখন আমার কাছে প্যারা লাগছে। এখন প্রথম বছরের পরে এখন তো অলরেডি 3 বছর 3.5 বছর হয়ে গেছে। তো এই বছর একটু এখন কম একটু কম মনে মনে হয় যে না বডিতে শুয়ে যাইতাছে। হচ্ছে। এটা আসলে একটা শোকিং ব্যাপার। কিন্তু অন্য একটা ব্যাপার হলো, এই জায়গায় কিন্তু মোটামুটি আতা থাকাই বলা আতা যায়। থাকে, হ্যাঁ, হ্যাঁ। যে ধরেন -1, 2, 4 এমন থাকতে আছে, কিন্তু হোক্কাইদোতে কিন্তু -20, 25 20-25 এমনও চলে যায়। ওইটাও প্রায় 2 মাস 3 মাস পুরা থাকে। ওইখানের অবস্থা তো লাইফস্টাইল আরো টাফ। তো যারা এই সব জায়গায় আইসা 2-1 বছর থাইকা এর পরবর্তীতে হোক্কাইদোতে যাবে, এদের ক্ষেত্রে মনে হয় একটু রিল্যাক্স মনে হবে। কিন্তু যারা একবারে আইসাই হোক্কাইদোতে যাবে, ওদের পুরো লাল বাত্তি, পুরাই অবস্থা খারাপ। আমি হচ্ছে এই যে এই প্রথম বছরে জাপান আসার পরে যে ঠান্ডাটা শীতটা গেল, হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে ইয়ামাগুচি কেন ঘুরতে গেছিলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ওইখানে স্কেটিং ও করছি। হ্যাঁ, তো ওইখানে গিয়ে যে পরিমাণ বরফ পড়ে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখে অবাক। মানে প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন যে আসলে এরকম আকাশ থেকে বরফ পড়বে, আচ্ছা আচ্ছা, তো এগুলার ভিতরে ঘুরবো, স্কেটিং করব, ঠিক আছে। তো ছোটবেলা থেকেই সবারই এরকম একটা ড্রিম থাকে, হ্যাঁ। তো আমারও একটা ড্রিম ছিল। হ্যাঁ। তো ঘুরতে গেছি আসলে, মানে মানুষ এই শীতের ভিতরে, হ্যাঁ। তো ওইখানে ঘুরতে গেছি। হ্যাঁ। এই ওইখানে বলতে আর কি ইয়ামাগুচি কেন, আচ্ছা, তো প্রত্যেকটা মানুষেরই তো ড্রিম থাকে যে হ্যাঁ। একটা, যে আমি বিদেশে পড়ালেখা করতে যাব, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন শখ পূরণ করব। হুম। তো এর ভিতরে আমার একটা শখ ছিল যে আমি হচ্ছে বরফের কি বলে এগুলারে, স্কেটিং করুম বরফের মধ্যে স্কেটিং করব, হুম। ঠিক আছে। ওইটা হচ্ছে আমি গেছিলাম যে ইয়ামাগুচি কারণের একটা বিশাল বড় পাহাড়, আচ্ছা, যেটা হচ্ছে পুরোটাই বরফ দিয়ে ঢাকা। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন প্রথম গিয়ে দেখি, হ্যাঁ। আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে হ্যাঁ। আসলে এত বড় পাহাড় পুরোটা বরফ, হ্যাঁ তাই না। তো ওইখানে তখন চলতেছিল প্রায় 3-4, হ্যাঁ, ওই সময়ও মানে সরি ভাই, ওই সময় প্রায় রীতিমতো এরকম ভাবে বরফ পড়তেছিল, প্রায় মনে হয় আকাশ থেকে ঝড়ো বৃষ্টি বরফ পড়তেছে। বলতে তুষার পড়তাছে। ওকে, এই মোটামুটি 7-8 মিনিট যারা দেখা ফেলাইছেন, এদেরকে আসলে ধন্যবাদ। কিন্তু যারা মনে করতেছেন যে এই দুই পিচ্ছে এসে কি বক বক করতেছে, আপনাদের জন্য আসলে করতেছি না, আপনারা যাইতে পারেন। এই আর কি। তো যারা আসলে এইজ অথবা আপনার পজিশন নিয়ে জাজ করে এরপরে কথা শুনবেন বা কিছু একটা করবেন, মূলত ব্যাপারগুলো এদের জন্য হইতাছে না। হইতাছে না। যারা আসলে আপনি পজিশন অথবা এই যারা এই আসলে দুইটা ব্যাপার বিষয়টা avoid হচ্ছে করা, মানে মেইনলি হচ্ছে যারা জাপান বিষয় সম্পর্কে জানতে চায়, যারা হচ্ছে জাপান আসতে চায়,
যেমন যারা স্টুডেন্ট বিষয়ে নতুন অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে যে আমি হ্যাঁ। স্টুডেন্ট বিষয়ে জাপান যাইতে চাই, তাদের জন্য এই ভিডিওটা মূলত, যে হয়তো পুরো ধারণা না দিতে পারলে কিছু অংশ ধারণা আমরা দিতে পারবো, এই কারণেই এই জন্যই ভিডিওটা বানানো। না এইটাই আসলে মূলত এখানে আমরা এই চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি, যেটা আসলে মূলত জাপান ভিত্তিকই, যে এখানে আসার পরে আপনার জাপান কালচার, জাপানের ফুড, ভিসা সংক্রান্ত তথ্য, বিভিন্ন তথ্য। তো আশা করি এই ভিডিওটা যদি আপনি মোটামুটি শেষ পর্যন্ত দেখেন, এই যা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অবশ্যই, অনেক জি, কিছু জি, অবশ্যই। জানতে পারবেন, যেটা আপনার জাপান সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে আপনি বেটার একটা ধারণা পাবেন, বা পরবর্তীতে যদি আসেন এই যা থেকে অনেক ব্যাপার জানবেন, যেটা আপনার ইন ফিউচারে কাজে দিব। আচ্ছা, এইবার আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আপনি বাংলাদেশ থেকে যেই সব স্টুডেন্ট আসে, হুম। এরা মোটামুটি কোচিং সেন্টার বলে যে 180 ঘন্টা কোর্স অথবা N5 লেভেল কমপ্লিট থাকলে এনাফ ভিসা প্রসেসিং এর জন্য, এটা আসলে ঠিক। Enough. হ্যাঁ, কিন্তু মূল ব্যাপার হলো যে জাপানে যখন আসে তখন দেখা যায় যে N5 লেভেল কমপ্লিট করে আসলেও অথবা 180 ঘন্টা লেভেল কমপ্লিট করে আসলেও ও এখানে আইসা সুগুরাই শেখা দেখি নাই। দেখিনি, মানে so, ওর so. কাছে খুবই তখন প্যারাদায়ক মনে হয়। তো আসলে ভাষা লেভেল এই N5 কমপ্লিট করাটা কি এনাফ বলে কি আপনার কাছে মনে হয়? আমার কাছে আসলে বাংলাদেশে কি হয় আগে একটু বিশ্লেষণ করি আমি, ওকে। হ্যাঁ? বাংলাদেশে অবস্থা হয় যে হচ্ছে একটা ছেলে নতুন ভর্তি হয়েছে, হ্যাঁ। তো ভর্তি হওয়ার পরে তোরে ধরেন মিনিমাম সর্বোচ্চ 7-8 লেসন পড়ানো হয়। হুম। তারপরেই ওরকে আর ইন্টারভিউ কোশ্চেন দেওয়া হয় যে হুম। তুমি এটি মুখস্থ করো, হুম। তোমার এরকম এরকম দিন ইন্টারভিউ। হুম হুম তো যা ক্ষেত্রে ওর বইটাও ঠিক মতো শেষ হয় না। হুম। তো ও কি করে ইন্টারভিউ কোশ্চেন পাস কইরা একটা বেসিক নিয়মে ওর ইন্টারভিউতে বসায় দেয়। হ্যাঁ। তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে বেসিক নিয়মে ওর ইন্টারভিউ টিকায় দেয়। হ্যাঁ। কথাটা বলছেন? হ্যাঁ। আল্লাহ, এটা নিজের যোগ্যতাই নাকি আসলে কিভাবে, এটা আসলে আমি জানি না। হ্যাঁ। তো তারপর কি হয়, ওই ছেলেটা আর কি কোন রকম টাইনা মুইনা 12-13 কি 14-15 লেসন পড়ার পরে ও N5 লেভেল পরীক্ষা দেয়। তো ভাগ্যবশত যারা আর কি হ্যাঁ। একটু ভালোভাবে পড়ে হ্যাঁ। তারা পাশ করে যায়, আর যারা হচ্ছে একটু ঠিক ভালো মতো পড়ে না তারা পাশ করতে পারে না আসলে। হুম। আর মূলত বাংলাদেশে ভাষার যেই লেভেলটা N5, এটা পড়ানো হয় আসলে পরীক্ষায় পাশ করার জন্য। হ্যাঁ। নিজের ভিতরে হ্যাঁ। যে ভাষার, নিজে জাপানে এসে যে ভাষা বলতে পারবো হ্যাঁ। এরকম ভাবে আসলে কেউই পড়ে না। হ্যাঁ। যে কোনোভাবে জাপান যাইতে পারলি হয়েছে, সবার টেনশন হচ্ছে কোনোভাবে জাপান যাইতে পারলি হয়েছে। তা আসলে যখন আমাদের আর কি N5 পড়া শেষ হয়, হ্যাঁ। হ্যাঁ। তো 180 ঘন্টা তো হয়ই না। একটু আস্তে। হ্যাঁ। 180 ঘন্টা তো হয় না, হ্যাঁ। ওভার বেশি গেলে হচ্ছে পড়াশোনা 100 ঘন্টার মতো হয় হ্যাঁ। ধরেন। তো এই ক্ষেত্রে আর কি এটার 180 ঘন্টা বানায় দিয়ে দেয়। হুম হুম ঠিক আছে। তার যদি যারা আর কি যে চায় যে আসলে আমি জাপানে এসে ভালো মতো মানে কথা বলতে চাই, হুম হুম তারপর হচ্ছে সব ক্ষেত্রেই ভাষা যখন দরকার, হুম। কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন হুম। পড়াশোনার ক্ষেত্রে হোক বা হুম। বিভিন্ন যে কোনো জিনিস হোক, হুম। সব ক্ষেত্রেই জাপানি ভাষাটা খুব দরকার, হুম। যেটা বলে হিতসিও। হুম। তো যারা আর কিরকম চিন্তা ভাবনা করে আসে যে না আমার এই ভাষাটা পড়া যাওয়া দরকার, তখন হচ্ছে বাংলাদেশে যখন আর কি ফাইল প্রসেস থেকে শুরু করে হুম। এম্বাসি দাঁড়ানো পর্যন্ত হুম। মিনিমাম 6 মাস সময় লাগে একটা। হুম। ঠিক আছে, হ্যাঁ, N5 minimum আর কি। তো মিনিমাম 6 মাস আর কি। হ্যাঁ। এর আগে তো N5 পরে ভর্তি হয়, ওইখানে আরো 5-6 মাস। হ্যাঁ। ধরেন প্রায় জাপান আসার আগ পর্যন্ত প্রায় 10 থেকে 11 মাস সময় লাগা যায়। হ্যাঁ। তো এই ক্ষেত্রে ধরেন যদি N5 আপনার কমপ্লিট করে 4 মাস, ধরলাম 4 মাস, নতুন অবস্থা একটু বেশি সময় লাগে, 4 মাস 5 মাস। হ্যাঁ। যখন N5 কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আপনার আর কি জাপানি ভাষার পড়ার যেই হুম হুম জাপানি ভাষার কাথা পদ্ধতি, হুম। যে পদ্ধতিটা আপনার ভিতরে আইসা পড়ে, হুম হুম তখন কিন্তু আপনার আর কারোর প্রয়োজন হয় না, আপনি নিজে নিজে পড়তে পারেন। হুম। তখন ওই ক্ষেত্রে যদি আমি চাই যে না আমি জাপানি ভাষা ভালোভাবে আয়ত্ত করে যেমন জাপান গিয়ে আমার সহজ হয়, হুম হুম তো এই ক্ষেত্রে ওই যে 4-5 মাসের পর আরো 4-5 মাস থাকে, হুম হুম ওই 4-5 মাসের ভিতরে আপনি চাইলে N4 কমপ্লিট করতে পারেন, হুম, আরামসে হয়ে যায়। হয়ে যায় না? হুম হুম তা আসলে আমরা এগুলো করি না, আমরা চিন্তা ভাবনা করি কি যে আসলে আমরা কোনোভাবে M5টা কমপ্লিট করে হুম হুম। জাপান যাইতে পারলে হইছে, পরে যা হইব পরে দেখা যাবে, ওরা জাপান গিয়ে দেখা যাবে। যখন দেখা যাব। তারপরে আসে জাপান, যে আল্লাহ যারা কপাল লেখা থাকে আয়সা পরে, তখন আইসা বুঝে আসলে বাস্তবতা কি। তাহলে এই যে ব্যাপারটা হইলো কি, ধরেন ও 3 মাস বা 6 মাস মোটামুটি N5 লেভেল কইরা বা N5 পাসও করে না, 180 ঘন্টা একটা সার্টিফিকেট দিয়া
ও আরামসে আইসা পড়তে পারলেও হুম। ওই জায়গা থেকে যে সুবিধাটা পাইছে এইটার ভোগান্তি জাপানে আসার পরে ভোগান্তির কোনো শেষ নাই। অবশ্যই আচ্ছা, তাহলে এবার আমরা আপনার এই ভাষার গুরুত্ব নিয়ে কয়েকটা কোশ্চেন করি। আপনি জাপানে আসার পরে মোটামুটি ফার্স্ট যে পার্ট টাইম জব যেটা পাইছেন, হুম। এটা পাইছেন কতদিন পরে? আমি জাপানে আসার ফার্স্ট টাইম জবটা পাইছে হচ্ছে এই জাপানে 29 দিনের মাথায়। ও আচ্ছা, এদিক থেকে চিন্তা করলে কিন্তু আপনি মোটামুটি দ্রুতই পাওয়া গেছে। আসলে আমার হচ্ছে আমি যখন ফার্স্ট জাপান আসি হুম হুম তখন আসার পরে আমি আমার যে গাক্কু হুম হুম। যেটা হচ্ছে জাপানি ভাষা বাংলা ভাষা বলে স্কুল, স্কুল, হ্যাঁ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ স্কুল যেটা আর কি। আর আর জাপানি ভাষা বলছে গাক্কু। আচ্ছা, এই জায়গায় আমি আর একটু ইনফরমেশন শেয়ার করি। বাংলাদেশ থেকে যেই সব স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট জাপানে আসে, এর বিশাল একটা পার্সেন্টেজ আসছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। প্রোগ্রামে এতে ওর এইচএসসি কমপ্লিট করা থাকুক অথবা মাস্টার্স কমপ্লিট Masters করা complete থাকুক করা অথবা থাকুক। অনার্স কমপ্লিট যাই কমপ্লিট করা থাকুক, এটার বিশাল একটা পার্সেন্টেজ আছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পার্সেন্টের মতো। এর পরবর্তী আপনার এই এখন ইদানিং যেই ব্যাপারটা নিয়ে খুব বেশি হইচই চলতেছে, টিআইটিপি অথবা এসএসডাব্লিউ বা ইন্টারন্যাশনাল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা, আপনি আবার বলতে পারেন যে রিসার্চ প্রোগ্রামে কেউ যদি আসে অথবা ইউনিভার্সিটির প্রোগ্রামে যদি সরাসরি আসে, এটা আসলে পার্সেন্টেজ খুব কম। হ্যাঁ, খুব কম। তো আপনার জাপানের যদি স্টুডেন্ট ভিসা কেউ বলে, মোটামুটি আপনি ধরে নেন যে ও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কথা বলতেছে। বলতেছে হ্যাঁ। আর এই জায়গায় 2024 সালের ডাটা অনুযায়ী নেপাল থেকে জাপানের লোক আসছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে প্রায় 53,000-এর মতো, মতো। বাংলাদেশ থেকে মাত্র আসছে 3,000-এর মতো। পার্সেন্টেজটা আপনি চিন্তা করেন কত কম। এই জায়গায় আমাদের অনেক গাফিলতি আছে বা অনেক পদক্ষেপ নেওয়ার ঘাটতি আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপনি যেটা বলতেছিলেন যে আপনি 29 দিনের মাথায় আপনি কাজ পেয়ে গেছেন। প্রথম হচ্ছে আমি যখন আমার বাংলাদেশ থেকে যখন আমার জাপানে আসি হুম হুম তখন আমার গাক্কু তখন খোলা ছিল। হুম। তার 2 দিন পর থেকে আমার ক্লাস শুরু হয়ে যায়। হুম হুম তো হচ্ছে যখন গাক্কুতে যাই তখন গাক্কুরে বলি যে হচ্ছে আমার ব্যাংক পরে হচ্ছে হুম। সিম কার্ড এগুলা কইরা দিতে। হুম। তখন ওনারা বললো যে আমরা ব্যাংক কার্ড করে দিব, সিম হচ্ছে নিজে করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ। পরে হচ্ছে আমি ঠিক আছে তুই আমার ব্যাংক কার্ড করে দে, হুম হুম বাকিটা আমি আমার বড় ভাই আছে তার সাথে আলোচনা করে আমি করবো। হুম হুম তারপর ঠিক আছে ওরা 2 সপ্তাহ সময় নিছে, 2 সপ্তাহ সময় নিয়ে আমার সবকিছু করে দিয়েছে, ব্যাংক কার্ড হাতে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে জবের যে কাহিনীটা, হুম হুম তো গাক করে বললাম যে আমার হচ্ছে এখন তো আমার জব দরকার, হুম। কারণ হচ্ছে আমার সেই কাজও চালাইতে হইব, হুম। হাত খরচ চালাইতে হইব, যার কারণে হচ্ছে জব ছাড়া চলবে না। হুম হুম তোরা বলছে যে আমাদের একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমাদের যে আগের স্টুডেন্ট আছে হুম হুম ওদের এখনো জব দেওয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তোরা তো একটু শেষ বাংলাদেশের তো এবার এমনি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট দেখবেন বাংলাদেশের তো হচ্ছে লেট করে আসে, হুম। 1 মাস কি 1.5 মাস লেট করে মানে আসে। এইটা এই জায়গায় অনেকগুলা কারণ আছে, এর মধ্যে প্রধান কিছু কারণ হলো যে ইমিগ্রেশনের জি, ওই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, ভিসা, embassy- এমবাসি ফেস এমবাসির করার জন্য কিছু গাফলতি আছে। ওই জায়গায় একটু গাফিলতি বলতে ওই জায়গায় কিছু লেট টেট হয়। গাফিলতি Late হয়। টাফিলতি গুলো বললে আবার গালি টালি দিব, আচ্ছা গালি দেন সমস্যা নাই। ওই জায়গায় লেট হয়, এরপর আবার ভিসা পাওয়ার পরে আমরা একটু খালাতো বোনের লগে দেখা করতে যাইতে হয়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় না গেলে এরা আবার রাগ করে। ভিসা পাওয়ার আগে কিন্তু এদের খোঁজ খবর ছিল না, ভিসা পাওয়ার পরে আমার প্রতি এদের ভালোবাসা বাইরে বাইরে যায়, সাথে দেখা টাকা করা লাগে, এই বিভিন্ন কারণে লেট হয়। এই তো যেটা বলতেছিলাম, তো হুম। আমিও এরকম হচ্ছে লেট আসছে প্রায় 1 মাস 12 দিন কি 11 আচ্ছা, দিন। ভিসা পাইছেন এর 1 মাস 11 দিন পরে আপনি জাপানে ঢুকছেন? হ্যাঁ। না 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 এরকমটা না, তাহলে? বিষয় হচ্ছে আমাদের যে সেশনটা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ অক্টোবর সেশন, হ্যাঁ হ্যাঁ। এই অক্টোবর মানে যেদিন সেশনে ক্লাস শুরু শুরু হয়েছে। হয়েছে তার হচ্ছে প্রায় 1.5 মাস পরে আমরা বাংলাদেশে আসছি। ও বাহ, তো বিষয়টা- তার যখন হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার 2-3 দিন আগে ফিলিপিন পর হচ্ছে নেপাল ওরা আইসা পড়ছে, হ্যাঁ, আবার ক্লাস অনেকে শুরু হওয়ার আগেই আইসা হ্যাঁ, পড়ছে আবার ওরা। অনেকে কিন্তু দেখা যায় ক্লাস শুরু হওয়ার 2-1 সপ্তাহ আগেও চলে আসে। আগে চলে আসে, বিষয়টা সেরকম। আর হ্যাঁ। বাংলাদেশ সবসময় হচ্ছে প্রায় 1 মাস 1.5 মাস লেট করে আসে। হ্যাঁ হ্যাঁ তো যার কারণে হচ্ছে যারা আগে আসছে হুম হুম, তাদের হচ্ছে জব পাওয়ার সিরিয়ালটা আগে, হ্যাঁ হ্যাঁ তখন গাক্কু ওদের শোকাই দিতেছে বিভিন্ন জায়গায়। তখন আমি নিজে নিজে হিসাব করে দেখলাম, হুম তো গাক্কুর শোকাই যদি নিতে চায় প্রায় হচ্ছে আরো আমার 1 মাস বসে থাকা লাগবে, হুম হুম, ঠিক আছে। আর যেটা হচ্ছে মানে আমার কাছে হচ্ছে ইম্পসিবল। আমি চেষ্টা করতে সমস্যা কি, আমি না, এটা যদি তো আমার চেষ্টা যদি করলে চেষ্টা সমস্যা হয়ে নেই। যায় হ্যাঁ, তারপর হচ্ছে হইলো, আর না হইলে তারপর আমার গাক্কু আমার করে দিবে হুম হুম, যে কোনো একটা। তা আমি আমার বিষয়গুলো হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করছি যে ভাইয়া আমি এরকম করতে চাইতেছি, কি করলে হয়তো এটা তো ভালো জিনিস, তুই কর, তুই যদি পারোস। তো ঠিক আছে আমি হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় কল দিলাম, প্রথম বুঝতাম না যে কল দিয়ে কি করব। হুম হুম, তো কল দিলাম হচ্ছে প্রথম একটা কার সাথে কল দিছি, যেটা কোম্পানি, এটা হচ্ছে পান কোম্পানি ইয়ামাজাকি। হুম হুম, তো
তো ইয়ামাজাকিতে হচ্ছে এখন আমি ফোন দিয়া কি বলবো আমি বুঝতাম না, মানে একটা কথার যে পদ্ধতি, যে কিভাবে কথা বলতে হয়, যে ফোন দিয়ে আগে কি বলতে হয়, নিজের পরিচয় দিব না কি বলবো, এগুলো জানতাম না। তখন আমি বুঝিনি। তো তখন একটা ভাই ছিল আমার, এই যে আমার পাশেই থাকতো, পাশের ফ্ল্যাটে, তার নাম ছিল রিয়াদ ভাই, বাঙালি। তো ওনার কাছে জিজ্ঞেস করছে, তো উনি আর কি অনেক কিছু শিখাই দিছে, যেভাবে কথা বলবা, তারপর দেখবা। তো এরকম করে আর কি ইয়ামাজাকিতে ইন্টারভিউ মেনসেজ নিছে আর কি, ইন্টারভিউ ডেট। পরে মেনসেজতে গেলাম, ঠিক আছে, ট্রেন দিয়ে ওকায়ামা। আচ্ছা, ওটা হচ্ছে আরেক সিটি ওকায়ামা। তো ওকায়ামাতে গেলাম, তারপরে হচ্ছে মেনসেজতে দিলাম, ভালোই দিছি। জাস্ট প্রথম প্রথম তো খুব ঘাবড়াই গেছিলাম আর কি। তো ওই টাইমে আমার একটা প্রশ্ন করছিল যে তুমি ফুকায়ামা থেকে ওকায়ামা কি দিয়ে আসছো, ঠিক আছে। তা আমি হচ্ছে জাপান ট্রেনটা তো বলে দেনছা, তাই না? তো আমি দেনছা না বইলা জিতেনছা বলে ফেলছি, বুঝছেন? মজার বিষয় হচ্ছে, হ্যাঁ মজার বিষয়, ও জাপানে যেভাবে রিয়েক্ট করছে, যে মানে পুরা ও হতবাক, যে সাইকেল দিয়ে কিভাবে আসলি, ঠিক আছে। তো যখন রিয়েক্ট করছে, বুঝছেন, মানে পুরা শাউট করে রিয়েক্ট করছে, হুন তো। আর তখন আমার মাঝে আমি এটা কি কইছি, যে দেনছার জিতেনছার তো পার্থক্য আছে। তো যাই হোক, তো পরে বলছে আজ সুমিমাসেন মাচেগাই মাস্তা দেনছা জানা কোতে জিতেনছা জানা কোতে দেনছাতে কি মাস্তা। পরে বুঝছে বিষয়টা। পরে আমার কইলে যে এই কথার পরে তোর মেসেজ চুয়ারি। পরে আমি আরিগাতো গোজাইমাসটা দিয়া সিতসুরিশি মাসটা দিয়ে আয় পড়ছি। পরে বলছে যে আমারে জাস্ট একটু বলছে যে তোরে যদি কনফার্ম করা হয় তাহলে 3 দিনের ভিতরে কল দিয়ে তোর জানানো হবে। তা আমিও কলের অপেক্ষায়, কোনো ফোন আসে না। তারপর একদিন কল আসলো, আমাকে না করে দিল একটা ভুলের কারণে, না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো পরে পরবর্তীতে আপনি তাহলে জব পাইছেন কতদিন পরে? 29 দিনের মাথায় জব পাইছি। আচ্ছা, এটা তাহলে 29 দিনের আগের কাহিনী, এটা আগের কাহিনী। ওকে ওকে। পরে হচ্ছে কল দিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টেও তখন হচ্ছে বলতেছে আমি কবে আসছি, কিন্তু শুনছে যে আমি 2 সপ্তাহ আগে আসছে, ওরা না করে দিছে। পরে আমার বাসার পাশে একটা ম্যাকডোনাল্ডস ছিল, তো এখানে ফোন দিলাম। পরে বলছে যে তুমি কোন স্কুলে পড়ো, তো বিষয়গুলো অনেক কিছু জিজ্ঞেস করছে। পরে আমি বললাম, পরে আনাবুকির যখন নাম বলছি তখন শুনে বলছে ঠিক আছে তুই মেনসেজে দিতে। আনাবুকি হচ্ছে ম্যাকডোনাল্ডস এর থেকে 2 মিনিট লাগে আমার গাক্কু, যেটা কাছাকাছি। পরে ঠিক আছে মেনসেজে দিতে, আমি বলছি যে কবে আসবো, পরে বলছে যে 2 দিন পরেই আয়, মানে 2 দিন পরে রেট দিস। পরে গেলাম, পরে মেনসেজ দিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা হচ্ছে 29 দিনের মাথায় আমার জব হয়, ফার্স্ট জব নিজে ট্রাই করা হয়েছে, ঠিক আছে। তো আমি জব পাওয়ার পরে হচ্ছে তখন আমার মেকি থেকে আর কি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত দিছে। জাপানে কিন্তু যারা জানেন এরা ভালো, আর যারা না জানেন এই জায়গায় স্টুডেন্ট বিষয় যদি আসেন অথবা ডিপেন্ডেন্ট বিষয় আপনি যেটা আসেন, ফুল টাইম জবে যাওয়ার আগে এখানে সপ্তাহে আপনি 28 ঘন্টা কাজ করতে পারবেন। হ্যাঁ, তখন প্রতি সপ্তাহে আর কি 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা কাজ দিত, এরকম মাঝে মাঝে 10 ঘন্টাও দিত। এই কাজটা যে পাইছেন এটা কি গাক্কো জানতো? ওরা গাক্কো হচ্ছে আমার ম্যাকডোনাল্ডস কি করছে, যে আমার গাক্কোরে জানাই দিছে। আচ্ছা, গাক্কোরে জানাই দিছে যে হচ্ছে তোর একটা স্টুডেন্ট আর কি আমার এখানে মেসেজ দিচ্ছে, আমি ওকে জবে নিছি, মানে তোরা কি করছ। তো ওরাও বলছে ঠিক আছে ভালো জব করুক, কিন্তু সেকেন্ড টাইম আমরা ওরা শোকায় দেয়নি, কারণ হচ্ছে একটা জব থাকার কারণে ওরা আর কোনো শোকায় দেয়নি। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমার যে ফ্রেন্ডটা, আমি তো 29 দিনের মাথায় জব পাইলাম, তোরাও আমার 15-16 দিন পর গিয়ে গাক্কুর শোকাইতে একটা কোম্পানিতে জব হয়, ঠিক আছে। এখন ওরা তো প্রায় 28 ঘন্টা জব করতেছে, বুঝছেন, আর আমি করতেছি সপ্তাহে 15 ঘন্টা মাত্র, ঠিক আছে। তো আমার একটা আফসোস যে আমি নিজের যোগ্যতা নিলাম, ঠিক আছে, তারপর আর কি মানে আমার মানে জব অন্যান্যদের তুলনায় আগে পায়া গেলাম, কিন্তু ওরা একটু দেরিতে পায়াও 28 ঘন্টা করতেছে, আমি কম সময় করতেছি। তখন আমার মাথা নষ্ট হয়ে যায়, যে না আমারও আসলে জব মিলাইতে হবে। আসলে আমি মনে করি কি যে আসলে এই থিংটা থাকা ভালো। কোনটা? এই থিংটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল বেশি জব করতেছে, আমারও করা উচিত, আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে পড়াশোনা আগে গেছে, আমারও ওদের ছেড়ে আগানো উচিত, তখনই আমি আগাইতে পারবো। যদি আমি মনে করি না ওরা আগাক, আমারই তো ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, আমার বন্ধু বান্ধব, তো আমারও হচ্ছে ওরা স্কিল বাড়াইতেছে, আমার স্কিল বাড়াইতে, তাই না? কারণ ওরা সব জায়গায় গিয়ে দেখবো সবাই ওদের দাম দিতেছে, আমাদের দাম দিতেছে না, কারণ আমি কিছুই পারতেছি না, আমি না ইনকাম করতে পারতেছি না, কথা বলতে পারতেছি জাপানি ভাষায়।
তখন থেকে গেছে ওরা দাম পাইবো ঠিকই, আমি দাম পাবো না। হুম। তা এই ক্ষেত্রে আমি মনে করি কি যে এই থিংটা থাকা ভালো, যে আসলে ওরা করতেছে আমি কেন পারবো না, আমিও পারবো। পজিটিভ কারণ হচ্ছে ওরও মাছে ভাতে বাঙালি, আমিও মাছে ভাতে বাঙালি, তাই না? হ্যাঁ, আমিও পারবো। তো তখন এরকমই আবারও জব খোঁজার চেষ্টা করছি। তখন হচ্ছে কোনো না কোনো ব্যাপারে কাকু যাই না যায় যে আমি জব খুঁজতেছি, বুঝছেন? পরে আমার কাকু ডাকায় নিয়ে যায়, আমারে ডাকায় নিয়ে আসলে তা আমারে বলতেছে তুই নাকি এরকম জব খুঁজতেছিস। আমি আসলে আমি খুব সুকুনায় যেখানে জব করি 15 ঘন্টা এক সপ্তাহে, যেটা আমার সেই কাজ চলতেছে না। আর হচ্ছে আমি আসার পরে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, যার কারণে আমার যে আমি চৌকি নিয়ে আসছি দেশ থেকে, টাকা নিয়ে আসছি, ওগুলা শেষ হয়ে গেছে, যার কারণে আমার হচ্ছে এখন 28 ঘন্টা জব লাগবে। কারণ আমার কাকু বলছে ঠিক আছে তুই 2 জব কর, কিন্তু 28 ঘন্টার বেশি তুই করতে পারবি না, করিস না, যেটা হচ্ছে তোর ভিসার জন্য সমস্যা, তোর জন্য সমস্যা। আর হচ্ছে আমরা হচ্ছে যে আন্নাবাকি স্কুল, এটা হচ্ছে খুবই স্ট্রিক্ট আর কি, ওরা এটা আর কি মানবে না। তো আমি আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে তারই 15-16 দিন পরে একটা হাক্কেন ক্যাশের মাধ্যমে আর কি বিঙ্গোতে জব নিই। ঠিক আছে, বিঙ্গোতে জব নিয়ে তো জবটা প্রায় 1 মাস করি, 1 মাস 1.5 মাস করি। করার পরে তো ওই জবটা আমি ছাইড়া দিই। ওকে, কন্টিনিউয়াস করেন। ছাইড়া দিই, এখন বলতে পারেন যে রিজন কি। রিজন হচ্ছে তো আমার কাছে তখন মনে হইতো আসলে জবটা খুবই কষ্টকর, তাই না? কারণ আমি বাংলাদেশে থাকার কালীন চিন্তা করছি কি যে আরে জাপান যাবো, জব করবো, টাকা পয়সা কামাবো, ঠিক আছে, মজা করবো, ঘুরবো ফিরবো, এভাবেই লাইফটা কাইটা যাইবো, ঠিক আছে, পড়াশোনা করবো। কিন্তু আসলে বাস্তবতা আসলে খুবই কঠিন। যে যখন আসলে বাস্তবতার সামনে আমরা হচ্ছে সম্মুখীন হইছি, তখন বুঝছি আসলে চিন্তা ভাবনা, দেশে থাকতে যে চিন্তা ভাবনা করি আমরা, আরে বিদেশ যাব, বিদেশ গিয়া এটা করবো সেটা করবো, তো আসলে বাস্তবতার যখন সম্মুখীন হই তখন আসলে বুঝতে পারি যে আসলে কষ্ট কি জিনিস। ঠিক আছে, তো ওই টাইমটা আসলে আমার খুবই কষ্ট হতো, কারণ হচ্ছে আমার জবটা এরকম টাইমে ছিল যে আমি গাক্কু শেষ করে 10 মিনিটের মধ্যে বাস ধরতে হইতো। আর ওই যে 10 মিনিটে বাস ধরতে হইতো, ওই 10 মিনিট আমার সাইকেল চালায় বাস ধরতে হইতো। আচ্ছা, বুঝছেন? তো অনেক সময় দেখা গেছে গিরি টাইমে মানে 10 সেকেন্ড থাকতে গিয়ে পৌঁছেছি, কোন রকম উঠা যেতাম গা। সকালবেলা ঘুম থেকে উঠা কোনো খাবার নেই, সময় নেই, উঠা হচ্ছে আবার প্রথম নতুন আসছি, আসার পরে সবকিছু ভালো মতো বুঝতাম না যে কিভাবে করলে ভালো হয়। তো গাক্কু শেষ করতে করতে একটা আমার হচ্ছে 12:50 ছুটি দিত। ঠিক আছে, 12:50 গাক্কু ছুটি দিত। তারপর হচ্ছে আমার হচ্ছে 1:05 কি 6 আমার বাস ছেড়ে দিত। তো আমার আগে বাস ধরতে হইতো। তো বাস কোম্পানি যাইতে যাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতো। তো ওইখান থেকে আর কি 2টা থেকে আমার জব শুরু হইতো, 2টা থেকে প্রায় রাত্রের 8টা পর্যন্ত। এতক্ষণ আমি কোনো কিছু না খাওয়া, বুঝছেন? তো প্রথম 15-16 দিন ভালোই করছি। তো 15-16 দিন যাওয়ার পরে আস্তে আস্তে আর কি রিয়েলাইজ করতে পারছি যে আমি আসলে খুবই মানে দুর্বল হয়ে যেতেছি, নিজেই মনে হইতেছে খুবই দুর্বল হয়ে যেতেছি। আর খুবই আমার কাছে খুব পেইন লাগতেছে জবটা, কারণ সারাদিন না খাওয়া। তো যার কারণে আস্তে আস্তে আমি আর কি ডিসাইড করছি না আসলে এইভাবে জব না খুঁজে আমি একটু দেখি যে ভালো জব পাওয়া যায় কিনা। তখন নিজে বিভিন্ন জায়গায় ট্রাই করতেছিলাম যে কোনো জায়গায় পাওয়া যায় কিনা। তো বিভিন্ন কনভিনি বলেন, পরে জীবন সুপারশপ বলেন, তখন ফোন দিতাম। এই শুনতো যে বাসার লেভেল কম, পরে হচ্ছে 1-1.5 মাস হচ্ছে যে আমি আসছি, বা 2 মাস এরকমই, 1-2 মাস হচ্ছে আসছি, তো না বইলা দিত। তখনই আমার একটা বড় ভাই ছিল, সাগর ভাই, তো ওনার সাথেই থাকতাম, আমি একসাথেই থাকতাম, এক ফ্ল্যাটে রুম শেয়ার করে থাকতাম। উনি এক রুমে আমি এক রুমে। তো ওনার কাছে বিষয়গুলো শেয়ার করলেন যে ভাই আসলে আমি আসলে এই জবটা করতে চাইতেছি না, আমি একটা কনভিনি জব চাই। কয়েকবার তো জিজ্ঞেস করলো যে কি কারণে করতে চাস না, তখন বিষয়গুলো খুলে বললাম যে ভাই এরকম কাহিনী, মানে প্যারা হয়ে যায়। তো উনি প্রথম আমার বুঝাইছে যে যে কষ্ট হইলে কর। তো তখনও দেখা গেছে যে আমিও নতুন বুঝতাম না, তখন জবটা আমি আসলে ছেড়ে দিছি, 1 মাস পরেই ছেড়ে দিছি। তো এটার জন্য আমি সাফার করছি অনেক, প্রায় 3-4 মাস সাফার করছি, একটা জব ছাড়ার পরে প্রায় 3-4 মাস সাফার করছি। তখন কি ওই কাজটা ছাড়ার পর আপনি মোটামুটি ম্যাকডোনাল্ডস একটা কাজই করতেন? একটা কাজই করতাম, ঠিক আছে, 14-15 ঘন্টা যেটা দিত আর কি। হ্যাঁ, পরে 14-15 ঘন্টা একটা কাজই করতাম। তো মাসে যেই টাকা আসছো, মনে করেন যে কোনো রকম বাসা ভাড়া দিয়া আসলে খাবার খরচও টানাটানি লেগে যেত।
হুম হুম 15-16 ঘন্টা দিয়া হুম। জব কইরা মাসে 6-7 মান আসতো। এর ভিতরে হচ্ছে 25,000 টাকা হচ্ছে আমার গ্যাস বিল ভাড়া মিলে হচ্ছে 30-35,000 টাকা যাইতো গা। হুম হুম। তার হচ্ছে নিজের খরচ আছে, খাবার খরচ আছে, তো হুম। এগুলো 6-7 মানে হচ্ছে তারই নেই মানে টিউশন ফি টাকা আপনার টাকা তো দেওয়ার কোনো দূরের কথা, সুযোগ তো নেই, নাই। সুযোগ তো নাই, নিজের খরচও আর কি চলতো না। তো এই টাইমে হচ্ছে একটা জব পাইলাম যে আমাদের হিগাশিফুকাইমা কনভেনিয়েন্ট জব 7-Eleven তো হচ্ছে আচ্ছা, ওইটা আর এই কি। পর্যন্ত আপনি 7-Eleven বা এখন যেটা কাজ করতেছেন এই এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে এই পর্যন্ত যারা দেখছেন ওর কিভাবে জব পাইলো এবং জবের এক্সপিরিয়েন্স, এই যে কিন্তু অনেকগুলা আসলে শেখার জিনিস ছিল। আপনারা যদি আমি প্রথম একটা জিনিস বলি, এটা হলো ভাষাগত দক্ষতা। মানে বাঙালি যারা আসার পরে এখানে দেখা গেল 3 মাস 4 মাস 5 মাস হয়ে যাইতেছে, ও জব পাইতেছে না। এর সব থেকে প্রধান কারণ হইলো ও ভাষাগত দক্ষতা নাই, নাম্বার 1। 2 নাম্বার হইলো আসলে জাপানে এখন এত পরিমাণে বিদেশি ঢুকতেছে, যার কারণে জবের অপরচুনিটি এটা দিন দিন আর একটু হার্ড হয়ে হার্ড যাইতেছে। হয়ে যাইতেছে। হ্যাঁ, কিন্তু ভাষাগত দক্ষতা যদি আপনার থাকে এটা আপনার রিকভারি করা সম্ভব। সম্ভব গেল 2। অবশ্যই। পরবর্তী ব্যাপার হইলো আপনার এখানে কিভাবে ফোন দিব বা কিভাবে একটা ইন্টারভিউ ক্র্যাক করব, এটার ওর সম্পর্কে ওর বিস্তারিত ধারণা নাই। বা ওর যারা সেনপাই যারা কাজ করতে আছে এদের কাছ থেকে ও কোনো ধরনের হেল্প নিতে আসে না। অথবা এখন তো আপনার গুগল, ইউটিউব অথবা চ্যাট জিপিটির সাথেও আপনি যদি কথা বলেন যে একটা আমি এই ধরনের একটা কোম্পানিতে যাইতে চাইতাছি, ইন্টারভিউ আমার ডাকছে, অথবা আমি ইন্টারভিউ দিতে চাই, আমি ওই জায়গায় ফোন দিয়া কিভাবে কথা বলবো, তুই আমার একটা প্যাসেজ সাজাইয়া দে। চ্যাট জিপিটিও কিন্তু আপনার সুন্দর করে একটা প্যারাগ্রাফ সাজিয়ে দিতে পারবে। ওর সাথে 10-15 মিনিট কথা বললে আপনি মোটামুটি একটা ধারণা পাওয়া যাবেন। এই একটা ব্যাপার গেল। আবার অন্যর একটা ব্যাপার আছে, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আসলে ব্যাপারটা শুনতে একটু খারাপ মনে হলো যে বাঙালির রেপুটেশন খারাপ আছে। আগে যেসব বাঙালি কাজ করছে এরা হয়তো বা হুটহাট করে জব ছেড়া দিছে, ঠিক মতো যাইতো না, যখন তখন ছুটি টুটি নিত, এমন ব্যাপার স্যাপার আছে। হুম। এরপরে আমি একটা মজার বিষয় বলি হুম। যে আমি আসলে ভিডিওর শুরুতেই বলেছি যে আমি বলছি যে আসলে আমি আমার বড় ভাইয়ের কারণেই জাপান আসছি, হুম হুম তাই না? এখন আসলে অনেক কথাই তো বললাম, হুম হুম। তো অনেকেই বলতে পারে যে তাইলে তোর বড় ভাই যখন জাপান আসছে তাহলে তোর এত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ আসলে আমি যখন জাপান আসছি, আসার পরেই যে সাথে সাথে আমার ভাই আর কি আমারে যখন রিসিভ করছে, রিসিভ হ্যাঁ করার পরে আসলে কিছুদিন তো ঘুরছি ফিরছি, ভালোই ঘুরছি। হ্যাঁ তারপর আমার বড় ভাই বলে দিছে হচ্ছে, দেখ শোন, তুই নিজের যোগ্যতায় সবকিছু করার চেষ্টা কর, হ্যাঁ না পারলে আমি আসি। হ্যাঁ তুই যখন শেষ পর্যায়ে তুই না পারবি তখন তোর মাথার ছাদে আমি দাঁড়াবো, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু এই যে বিষয়টা যেরকম যে আমি তোর জব নিজে জোগাড় করে দিব, হুম। ঠিক আছে, নিজের নিজের খরচের জন্য আমি তোরে টাকা দিব, হুম। ঠিক আছে, দিব না কেন, দিব অবশ্যই, কিন্তু হচ্ছে যেটা তুই একদম না পারবি হুম। ওই টাইমে আগে নিজে চেষ্টা আগে কর। নিজে চেষ্টা কর। হুম। আসলে এই জন্যই আর কি কথাটা বলা যে তখন আর কি ভাইয়া চাইলে তো অনেক কিছু করে দিতে পারতো, ভাইয়ের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, হুম। ঠিক আছে, তো ভাইয়া চাইলে হয়তো জবটা ম্যানেজ করে দিতে পারতো। তো ভাইয়া চাইছে হচ্ছে যে নিজের চেষ্টায় কিছু করুক, হুম হুম। কারণ যদি ভাইয়া সব করে দেয় তাহলে আমার শিক্ষণীয় বিষয়ে কিছুই থাকলো না, হুম। তাই না? স্ট্রাগল কি জিনিস আমি বুঝবো না। হুম। তো যার কারণে হচ্ছে এটাই করা যে ভাই আর কি আমার উপরে ছেড়ে দিচ্ছে, তুই নিজে চেষ্টা কর, তারপর না পারলে আমি আসি। এটা কিন্তু ও একটা ভালো একটা পয়েন্ট তুলে ধরছে যে আসলে ওর ভাই ওরে শিক্ষাটা দিছে যে বাস্তবতা বা বিদেশ লাইফ এতটা ইজি না, তুই নিজে নিজে ট্রাই কর, তখন আসলে বুঝতে পারবি যে আসলে কত ধরনের ঝামেলা পোহাইতে হয়। কিন্তু যখন শেষ পর্যন্ত তুই যদি না পারোস, আমি সাপোর্টে আসি। অবশ্যই এই অবশ্যই। ও প্রথমে যে কথা বলতেছিল এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে, এটা হলো যে আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে যদি স্কিলে অগ্রসর হয়ে যায়, আমার ওইটা থেকে জেলাস ফিল করা উচিত এবং ওদের অবশ্যই থেকেও উচিত। বেশি যাতে আমি স্কিল ডেভেলপ করতে পারি এই জিনিসটাই আমার ফোকাস দেওয়া উচিত। এই ক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে এদের আমার মনে হয় যে 2 বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, তো ও যদি অক্টোবর আসে তাইলে হলো 1.5 বছরের 1.5 কোর্স। বছরের। এই 1.5 বছরে আর মিনিমাম N3 তুলতে হবে এবং ওর টার্গেট থাকা উচিত N2। ও Into। যদি 2 বছরের মধ্যে N1 তুলে ফেলাইতে পারে, ও জাপানের যেই সব বিদেশি থাকে ধরেন টপ 5% মধ্যে ও আছে। ও আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন আপনার কয়েকটা জিনিস আসলে স্কিলের ব্যাপার মাথায় রাখা উচিত। এক হইলো যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করতে করতে আপনার N2 মিনিমাম টার্গেট থাকা উচিত, যে আমি ল্যাঙ্গুয়েজ শেষ করতে করতে N2 তুলবো। নাম্বার 2 হইলো আপনার যদি সুযোগ থাকে আপনি ড্রাইভিং লাইসেন্সের মধ্যে তুইলা ফেলা। অবশ্যই এটা খুবই নাম্বার 3 হইলো প্রয়োজনীয় জিনিস। আপনি জাপানে যেমন
টোইকটা বেশি চলে, ইংরেজির যে পরীক্ষা। বাংলাদেশে যেমন আইএলটিএস, এইখানে টোইক পরীক্ষাটা টোইক। আসলে ইংরেজির বেশ ভ্যালু দেয়। তো এই ক্ষেত্রে আপনার যদি সুযোগ থাকে, আপনি টোইকের একটা পরীক্ষা দিয়ে মোটামুটি 600-700 মার্ক প্লাস একটা তুইলা ফেলান। এই 3-4টা জিনিস যদি থাকে, আবার অন্য একটা জিনিস করতে পারেন যে কম্পিউটার স্কিল, মাইক্রোসফট অফিস যেটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইটা যদি একটা মোটামুটি আপনি পরীক্ষা দিয়া এটা যদি একটা সার্টিফিকেশন নিতে পারেন, তাহলে খুবই অনেক ভালো। ভালো। তো এই স্কিলগুলো আপনার আসলে যদি আগে ভাগে ম্যানেজ করে ফেলাতে পারেন, দেখা গেল আপনি যখন ফুল টাইম জবে যাবেন, আপনি যখন কাজুদও করবেন, জব খুঁজবেন, হুম। তখন আপনার বিশাল একটা সাপোর্ট দিবে এইসব জিনিসগুলো। অবশ্যই অবশ্যই। এই আর ও দেনশানি একটা কথা বলতেছিল, ও বলছে যে যে তুই কি দিয়ে আইসস, ও দেনশারে ভুলে বইলা ফেলেছে জিতেন শাহ। হ্যাঁ, তো আমার পার্ট টাইম জবের ক্ষেত্রে আমার একটা মজার কাহিনী আছে। তো আমি যাদের সাথে কাজ করতাম, ভিয়েতনামি কাজ করতো অনেকগুলা। হ্যাঁ, এখন যে ছোট টলির মতো যেগুলা দিয়ে মাল নেয়, তখন বিঙ্গো সুগিমনের পাশে যে কাইসা বেজিতা, ইয়াসের কোম্পানি, ওই জায়গায় কাজ করতাম, সালাদ বানাইতো। এখন ওইটার নাম হলো দাইসা। হ্যাঁ, এখন ও আমারে বলবে যে তুই একটা দাইসা নে, যে ইচি দেয় দাইসা মরতে গিতে, দাইসা না কয়া ও আমারে কইতাছে দেনসা মরতে গিতে কোথাছে, যে ইচি দেয় দেনসা মরতে গিতে কোথাছে, যে তুই একটা ট্রেন লয়া। আমি কইতাছি ইরি করছি বাচ্চি সাই দেখারা দেনসা গা হায়রা নাই দেশে। মানে প্রবেশদ্বার যেটা, এটা তো ছোট, যার কারণে ট্রেন তো ঢুকবো না, যার কারণে যে উচ্চারণের ব্যাপার স্যাপার যদি উল্টা পুল্টা হয়ে যায়, দেনসা হয়ে যেতে পারে দাইসা, আবার দাইসা হয়ে যেতে পারে জিতেনসা। এই আর পয়েন্ট আরো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে কি, যে জায়গায় ও আসলে স্কুলে ওরে শোকাই করে দিবে, এটা ঠিক আছে। আপনার যেসব স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে, স্কুল ওদেরকে শোকাই করে দেয় অথবা একটা জবে ঢুকাই দেয়। ও কিন্তু জানতো যে আমার হয়তো বা 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমার সিরিয়ালটা আসবে। হ্যাঁ, এই সময় স্কুল আমার সাপোর্ট দিবে। কিন্তু ও যেটা একটা মানে বীরের মতো কাজ করছে, এটা আসলে স্কুলের সাপোর্টের অপেক্ষায় বৈশা না থেকে নিজের জায়গা থেকে চেষ্টা করছে। নিজের জায়গা থেকে চেষ্টা করার জন্য কি করছে, ওর মোটামুটি ল্যাঙ্গুয়েজ লেভেল ও আসছেই 9 মাস 10 মাস 11 মাস, যেটা এর মধ্যে আমি কিন্তু এখন ওর সাথে কাজ করতেছি একটা 7-11-এ কনভেনিয়েন্স স্টোরে। তোর ল্যাঙ্গুয়েজ লেভেল আমি যে 1 বছরের অবস্থা আমার যা ছিলাম, এর থেকে আর বেটার, বা অন্যান্য বাঙালি যারা আছে দেখা গেলো 2 বছর 3 বছর হয়ে গেছে, এর থেকে ওর বেটার। তো এখানে দুইটা ব্যাপার, এক হইলো ওর ল্যাঙ্গুয়েজ লেভেলটা মোটামুটি ভালো ছিল, যার কারণে ও কোনো জায়গায় যে কল দিবে, কিভাবে কথা বলবে, এটা বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নিয়ে ও জিনিসটা কিন্তু মোটামুটি একটা গুছায় ফেলাইছে, যে এইভাবে আমি কমিউনিকেশন করতে পারবো। আর 2 নাম্বার যে পয়েন্টটা, ও কিন্তু আর সাহসিকতার জায়গা দেখাইছে, যে আমি 1টা 2টা জায়গায় রিজেক্ট হই, প্যারা নেই, আমি ফোন তো দেই, এই জায়গায় না হইলো কি কারণে হইলো না, আমি নিজে একটা ধারণা পাবো, চেষ্টা করি পরবর্তী জায়গাগুলো আমি যখন ইন্টারভিউ দিব, এগুলো আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। অবশ্যই। তো এই ক্ষেত্রে যে জব না পাওয়ার কারণগুলো, এই ক্ষেত্রে আপনি এই পয়েন্টগুলো মাথায় রাখা এই জায়গাগুলো ডেভেলপ করতে পারেন। এক হলো যে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা আপ করতে পারেন। দ্বিতীয়ত, আপনি কিভাবে একটা ইন্টারভিউতে কল দিবে, এর জন্য ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটি বা সিনিয়র যারা আছে এদের কাছ থেকে আপনার ধারণা নেওয়া, এরপরে কল দেওয়া। সবচেয়ে মানে ভালো হইব কি, যারা হচ্ছে আশেপাশে যে বড় ভাইগুলা, ভাই বা সেম্পাই বলে, জাপানকে সিনিয়র পারসনদের সেম্পাই বলে, সবচেয়ে ভালো হচ্ছে সেম্পাইদের কাছ থেকে জানা যে ভাই আচ্ছা আপনি এই সেক্টরে কাজ করেন, আসলে এই সেক্টরে আমি কি ঢুকতে চাই, কিভাবে ঢুকবো, আপনি শুরুতে কিভাবে ঢুকছেন, ফোনে কিভাবে ফোন দিয়ে কথা বলতে হয়, তো এগুলো আসলে এই ওয়েবসাইটেতে না যাই না, আসলে মূলত যে আশেপাশে যে বড় ভাই সেম্পাই, ঠিক আছে, বা হচ্ছে বয়সে ছোট হইলো, জাপান যারা আগে আসছে, তাদের কাছে যেখানে আমার কাছে মনে হয় যে উত্তম, ভালো হয়। কারণ হচ্ছে তারা হচ্ছে এই সেক্টরে কাজ করতেছে, তারা অবশ্যই জানে যে কিভাবে কথা বললে ভালো হয়, কিভাবে কথা বললে আসলে জবটা খুব সহজভাবে পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে আমার কাছে এটাই বেটার, যে হচ্ছে ঠিক আছে ও বিভিন্ন ইউটিউব, পরে হচ্ছে কি বলে চ্যাট জিপিটি, এগুলাতে আসলে জানা যায় অনেক কিছুই, কিন্তু অনেক কিছুই আছে যে বাস্তবতা যেটি ঘটে, এগুলো আসলে সবকিছু মানে ইন্টারনেটে থাকে না, যার কারণে হচ্ছে মূলত এটাই উত্তম হইব যে হচ্ছে সেম্পাই বা হচ্ছে যেই হোক জাপানে আমার আগে আসছে এরকম কোন ব্যক্তির সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করা। এই জায়গায় অনেকগুলা ওয়ে ফলো করতে পারে। ধরেন আপনার স্কুল থেকে শোকাই করতে সময় লাগতেছে, অথবা আপনার সেম্পাই বা আশপাশে কেউ নাই যে আপনার সাপোর্ট করবো, তো এই ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস ফলো করতে পারবেন। নাম্বার 1 হইলো, জাপানে আপনার সরকারি একটা প্রতিষ্ঠান হলো হ্যালো ওয়ার্ক, যারা হলো গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, ওরা
পার্ট টাইম ফুল টাইম জবের জন্য আপনার হেল্প করে। তো আপনি যেই এলাকাতেই থাকেন না কেন, আপনি যদি একটু ম্যাপের মধ্যে যায় হ্যালো ওয়ার্ক লেখা সার্চ দেন, যে হ্যালো ওয়ার্ক নিয়ার বাই মি বা এমন কিছু একটা লেখা সার্চ দিলেন, আপনার আশপাশে কই হ্যালো ওয়ার্ক আছে লোকেশন দেখাবে। আপনি 2-4 বার যদি ওদের সাথে গিয়ে কথা বলেন, আপনি ভালো হোক মন্দ হোক মোটামুটি একটা জবের ব্যবস্থা হয়ে যাওয়ার চান্স খুবই বেশি। এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ পয়েন্টটা হচ্ছে যে আমি যে ওদের সাথে কথা বলবো, হ্যাঁ ওটুক পরিমাণ ভাষা তো জানতে হবে, তাই না? তো তার মূল ব্যাপার হলো ভাষা। তার জন্য কি করতে হবে? আমার ভাষা শিখতে হবে। এখন যারাই বাংলাদেশে এখন আসতে চাচ্ছেন যে আমি জাপান যাব, যে ভালো লেভেলে জব করব, ভালো থাকতে চাইবো, তাদের মূলত প্রধান কাজই হচ্ছে ভাষা শেখা। সেটা N5 হোক N4 হোক, যেটাই শিখেন আসলে নিজের ভিতরে ঢুকার জন্য শিখেন, যে আমি এটা যেটা পড়তেছি এটা আমি এটা বলতে পারি, এভাবে শিখেন। এরপরে আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে এবং অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে আপনি অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন গাইজিন পট আছে, ওই যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাপস আছে, হ্যাঁ আরুবাইতো অ্যাপস আছে, ইওলো জাপান আছে, ইনডিড আছে, এরপরে মাইনাবি আছে, ইনডিড আছে, অনেকগুলো অ্যাপস আছে। আপনি এই সব জায়গায় টুকটাক একটু যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, মাঝে মাঝে অ্যাপ্লাই করলেন বা কোন জবটা ওই জায়গায় আসলে জবের টোটাল বিস্তারিত দেওয়া থাকে, তো আপনি ওই জিনিসটাও ট্রাই করতে পারেন। আবার ইদানিং অন্য একটা জিনিসও কিন্তু বাড়ছে, যে প্রত্যেকটা এলাকায় যেই পরিমাণে স্টুডেন্ট আছে, যার কারণে অনেক হাকিন কাইসা বাদেও, যারা আসলে শোকাই করে দেয় এরা বাদেও অনেক বড় ভাই আছে যারা এইসব জায়গায় কাজবাজ করতো, এরা যদি একজন লোক ঢুকাই দেয়, এরা হয়তো বা ওই জায়গা থেকে একটা কমিশন পাবে। হ্যাঁ, তো দেখা গেল আপনার অনেক ফেসবুক পেজ আছে, যেমন ফুকেয়ামা পার্ট টাইম জব, এমন যদি ফেসবুকে লেখাও সার্চ দেন, 2-1টা পেজ অথবা 2-1টা অ্যাকাউন্ট চলেই আসতে পারে। আপনি এইভাবেও ওদের সার্চ দিয়া যদি খুঁজে পান, মূল ব্যাপার হলো আপনার ভাষাগত লেভেলটা আপ কইরা নিজের চেষ্টা আসলে ত্রুটি রাখার দরকার নেই। আর এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো কি, যেমন ওর বড় ভাই আছে, এরপরে কিন্তু হেল্প না করে বলছে তুই নিজে নিজে ট্রাই কর। আর অনেক ক্ষেত্রে এমনও হবে যে আপনার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার বা অনেকেই আছে, এরা আপনার হেল্প করতে চাইতাছে, কিন্তু জাপানের এত ব্যস্ত লাইফ আসলে একজনের অন্যজনের হেল্প করবে, এটা সময় দেওয়ার মতো আসলে সময় নাই। এটা আসলে বাস্তবতা। আপনার অনেক সময় মনে হইব যে না তুই আমার জিগিরি দোস্ত, তুই সময় দিতাছস না, ফোন ধরতাছস না, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় নাই। আসলে জবের ব্যস্ততার কারণে আসলে কথা বলা হয় না, যোগাযোগ করা হয় না। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে যারা জাপান আসতে চাচ্ছে, তাদের বিষয়টা হচ্ছে, বা জাপান যারা নতুন আসছে তাদের বিষয় নিয়ে বলি, যে গাক্কুর শোকাইটা নিয়ে বললেন, তো এই শোকাইটা হচ্ছে মূলত কিছু কিছু মানে ভালো স্কুল কথা বলেন, ঠিক আছে, কিছু কিছু ভালো স্কুল বাদে আর কি সবাই এই জিনিসটা করে না। বর্তমানে কিছুদিন আগে রিসেন্টলি যে এপ্রিল সেশনে কিছু স্টুডেন্ট আসছে, এখন পর্যন্ত জব পায়নি, প্রায় 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত জব পায়নি। কেন পায়নি? জিজ্ঞেস করলে বলে ভাই গাক্কু এখনো শোকাই দিতে পারতেছে না। এই যে আমার একটা গালি দিতে মন চায়, ওই মাঙ্গের নাতি তুই কয় জায়গায় ফোন দিছস, তুই কয় জায়গায় ট্রাই করছস, শুনে না, তো সে গাক্কু শোকাই দিতে পারতেছে না, ঠিক আছে। তারপর হচ্ছে গাক্কু বলতেছে যে পরে দিবে, ঠিক আছে। তখন একটা প্রশ্ন দাঁড়াই যায় যে হচ্ছে তুমি কয় জায়গায় চেষ্টা করছো, তাই না? আমরা জিজ্ঞেস করলে বলছে ভাই কোন জায়গায় ফোন দিয়েছেন? হ্যাঁ ভাই এই রেস্টুরেন্টে ফোন দিছি, এখানে ফোন দিছি, ইন্টারভিউ একদম উড়াই দিছি, তারপরেও জব হইতাছে না, ঠিক আছে। আসলে ভাই যদি আমি ইন্টারভিউ ভালো দিয়েই থাকি আর ওই সেক্টরে যদি জব লাগে বিধে আপনার ইন্টারভিউ নেয়, তাই না? জাপান কিন্তু হচ্ছে জব না লাগলে ইন্টারভিউ নেয় না, হুদে আপনারা কেন সময় দিবে, তো জব লাগে বিধে ইন্টারভিউ নেয়। তো এই ক্ষেত্রে আমি যদি ভালো ইন্টারভিউ দেই, তো অবশ্যই আমার জবটা হওয়ার কথা, তাই না? হয় না কেন? কারণ আমার ভিতরে ওই লেভেলটা নাই, তাই না? মেইন পয়েন্ট, এটা হচ্ছে মেইন পয়েন্ট। লেভেলটা এখন কি করতে হইব, এই লেভেলটা তো এখন আমার জব হইতাছে না, আমি চেষ্টা করি যে একটু পড়িটা একটু নিজের স্কিলটা বাড়াই, ঠিক আছে, স্কিলটা বাড়াই, আবার চেষ্টা করতেই থাকি। এখন আমরা চেষ্টা না করে হতাশ হইয়া বসে থাকি যে আসলে জব হইতাছে না, গাক্কু শোকাই দিতেছে না, ঠিক আছে। রাস্তাঘাটে বাঙালি দেখা হইলে নিজের আবেগ প্রকাশ করি, বা এখনো জব হইতাছে না, কি করব কেমনে, ঠিক আছে, বাসার টাকা আন দেয়া চলতেছে। আসলে ভাই তুমি ঠিক আছে, তোমার খুবই খারাপ সময় যাইতেছে, তবে এইটার ভিতরে এক শিক্ষণীয় জার্নি আছে, যেটার থেকে অনেক শিক্ষণীয় জিনিস আছে। এটা শিক্ষণীয় জিনিস কি হচ্ছে,
তুমি নিজেরে কতটুক মানে পরীক্ষা কইরা ফল পাইতাছো, তাই না? তুমি মানে একা, তুমি চেষ্টা করো না যে নিজে নিজে কতটুক পারো। তুমি যদি নিজে নিজে চেষ্টা করে ফল পাও, তখনই মনে করবে যে না আমি সামথিং একটা কিছু, তাই না? যদি তুমি চেষ্টাই না করো যে কি আমার হেল্প করতেছে না, আমি কিছু করতে পারতেছি না, তারে এই উপহাস, এই আবেগ, এই কথা কোনো লাভ নেই। এইটাই ভাই বাস্তবতা হইলো কি, আপনি ধরেন একটা সমস্যায় পড়ছেন, এইটা সমস্যার সমাধান যদি আপনি না খুঁজেন, আপনারে অন্য কেউ হেল্প করবো, ব্যাপারটা আসলে এটা প্রত্যাশা করাই ঠিক না। হ্যাঁ, আর এই জায়গায় আমরা যদি সলিউশন বলতে যাই, প্রথমত ধরেন আপনি মোটামুটি ভাষা লেভেল N5 অথবা পাস করেন না করেন, আপনার কমিউনিকেশন করার মতো মোটামুটি যোগ্যতা আছে। নাম্বার 2, আপনি কোন কোম্পানিতে অথবা কোন রেস্টুরেন্টে কোন জায়গায় ইন্টারভিউতে যাইতেছেন ওইটা সম্পর্কে আগে থেকে আপনার মোটামুটি একটু ধারণা নেওয়া উচিত। নাম্বার 3 হইলো, আপনি যেদিন যাইতেছেন ওদিন স্যুটটাই পুরা যান, ব্যাপারটা এমন না হইলেও আপনি মোটামুটি একটু ফর্মাল যাওয়ার চেষ্টা করেন। নাম্বার 4 নাম্বার হইলো, ধরেন আপনার সময় দিল যে আপনার ইন্টারভিউ 5টায়, আপনি ওর 5 মিনিট অথবা 10 মিনিট আগে ওই জায়গায় উপস্থিত হন। মনের ভুলেও আপনি যদি লেট করেন 1 মিনিটও, আপনি যেই লেভেল থাকুক জীবনেও জব হইব না। কারণ জাপান আপনার সময়ের ব্যাপারে খুবই কি বেশি। 1 মিনিট লেট করা মানে লেট। আমরা ধরেন 30 মিনিট লেট করে গেলাম, বললাম দূর বেটা জ্যাম ছিল এই সেই, এই জায়গায় ওই ধুর বেটা বলার সুযোগই নেই। এরপরে নাম্বার 5 যদি বলতে চাই, আপনার যে রিরিকিশো সিবি, এটা মোটামুটি আপনি যারা সিনিয়র আছে এদের কাছে যদি একটু খোঁজ খবর নেন, দেখবেন যে একটা পিডিএফ ম্যানেজ করে ফেলাইতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানিতেই পাওয়া যায় এখন। অথবা হ্যাঁ, স্কুলেও যদি ও চায় যে আমার তো নিজে নিজে ট্রাই করতেছি, তো তোরা আমার একটা সিবি দে, স্কুল আপনারা আরামসে দিয়ে দিব। তো এই 5টা 6টা জায়গা যদি আপনি ফলো রাখেন, এরপর অন্য একটা ব্যাপার হলো যে ভাই আপনি পাস করলেও পারেন না করলেও পারেন, আপনি কনফিডেন্টলি যান। ও যায় যদি আপনারে ওই যায় জবে না নেয়, এমন তো না যে আপনার জীবনই পুরো শেষ হয়ে গেছে, আপনি অন্য কোনো জবে অ্যাপ্লাই করতে পারেন, ব্যাপার তার এমন না। আপনি কনফিডেন্টের সহিত যান, হইলে ভালো না হইলে নাই। এই 5-6টা পয়েন্ট যদি আপনি মোটামুটি একটু আপনার নলেজে থাকে, আশা করি আপনি খুব দ্রুতই জব পাওয়া যাবেন। আবার এই জায়গায় অন্য একটা ব্যাপার হলো, আমি দেখা গেল আমি প্রথম জব পাইছি মেবি 1 মাস 16 দিন পরে, ওইটা গাক্য শুকাইছিল। এর আগে আমি অনেক জায়গায় কল দিছি, হয় নাই। এই জায়গায় মূল ব্যাপার ছিল আমার যে সমস্যাটা, ভাষাগত দক্ষতা। আমি আসলে দেখা গেল রেস্টুরেন্টে কল দিলাম, আমি এখন ও আমাদের দিয়া কাজ করাই নেওয়ার জন্য আমার ডিরেকশন দিলে আমি যাতে বুঝি, ওই লেভেলটা আমার ছিল না, তো আমার কেন কাজ দিবে। হ্যাঁ, তো মজার ব্যাপার যেটা বলতাছি, জাপানে অনেক কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেওয়ার পরেও ওরা তখন এমন একটা ভাব করবে বা এমন আপনার সামনে ওরা এক্সপ্রেস করবে যে ইমপ্রেশন এমন যে তোমার জব হয়ে গেছে, তুমি অমুক তারিখ থেকে জয়েন, কিন্তু এই যে থেকে আপনি রিজেক্ট হওয়ার চান্স অনেক আছে। হ্যাঁ, দেখা আপনি 5 জায়গায় কল দিছেন, 5 জায়গায় ইন্টারভিউ দিছে, কিন্তু ও কথা বলার সময় মনে হলো যে না আমার 500 জায়গায় জব কনফার্ম, কিন্তু দেখা গেল এক জায়গায় হয় নাই। এটা হওয়ার অবশ্যই রিজন আছে, হ্যাঁ একটা রিজন আছে যার কারণে আপনার জব হয় নাই। কিন্তু আপনি এর কারণে হতাশ হয়ে যাবেন বা পরবর্তীতে অ্যাপ্লাই করবেন না, এই ভুল করাই যাব না। কনফিডেন্টের সহিত আপনি আগায় যান, কিছু না কিছু একটা হইবই। কারণ মূল ব্যাপার হলো আমি যদি 5 জায়গায় যাই, এর মধ্যে এক জায়গায় না এক জায়গায় হইব। আর 5 জায়গায় যাওয়ার পরে যদি আমার কিছু না নাও হয়, এই 5 জায়গা থেকে আমি যেসব জিনিস শিখছি অথবা আমার যেসব জিনিস মনে হয়েছে যে না এইসব জায়গায় আমার লেকিংস আছে, আমি এগুলো ইমপ্রুভ করে যদি আমি 6 নাম্বার জায়গায় ট্রাই করি, 7 নাম্বার জায়গায় ট্রাই করি, আমার হয়ে যাওয়ার পসিবিলিটি বাইরে যায়। অবশ্যই। তো এই হলো আজকের মোটামুটি টপিক। আমাদের প্রত্যেকদিন আউটডোরে যে ভিডিওগুলো করি, দেখা গেল সূর্য থাকে, কথা বলতে বলতে রাত হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের কভারেজ। তো গেস্ট, আপনার কি জাতির উদ্দেশ্যে শেষ কিছু বলার আছে? এটাই বলি, যারা হচ্ছে নতুন জাপানে আসার জন্য ট্রাই করতেছো, ল্যাঙ্গুয়েজ পড়তেছো বাংলাদেশে, তারা হচ্ছে ভালো মতো করে ল্যাঙ্গুয়েজটা শেষ করো, এবং যদি পারো N4টা শেষ করে আসো। এটা হচ্ছে তোমাদের জন্যই ভালো, জবের ক্ষেত্রে হোক, হচ্ছে কথা বলার ক্ষেত্রে হোক। কারণ বিষয়টা হচ্ছে তুমি যদি তোমার প্রয়োজনীয় কিছু কিনতে যাও, তোমার ওই মিনিমাম অতটুকু ভাষাটাও জানা লাগবে যে হচ্ছে আমি এই জিনিসটা প্রয়োজন, আমার এটা দেন, তাই না? তো এটাও যদি না জানো, তা হচ্ছে তোমার হচ্ছে খুবই কষ্ট করে। কারণ হচ্ছে সবাই জাপানে হচ্ছে, ঠিক আছে তোমার বড় ভাই, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন যেই থাকুক, সবাই একটা না একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাই না? এরকম হয়েছে যে 2-3 দিন পরেও
দেখা হয়েছে কিনা সম্ভব, সপ্তাহখানে 2 সপ্তাহ চলে যায়, হ্যাঁ হ্যাঁ আর ব্যস্ততা এরকম ভাবে যায়। হুম, হুম। তো এই ক্ষেত্রে নিজেরই সবকিছু করতে হয়, তো যে সেই ক্ষেত্রে নিজেই ভাষাটা শিখে আসো, যার কারণে আমি মনে করি যে এটাই বেস্ট হবে। হুম। তো এটাই আমার শেষ। ও যেটা বললো যে ভাষার ব্যাপার আসলে ফোকাস দেওয়া উচিত। আর এই জায়গায় আমি অন্য একটা ব্যাপারের সাথে অ্যাড করতে পারি যে বাংলাদেশে এখন এজেন্সির অভাব নাই। হ্যাঁ, তো আপনি আসলে এমন কোনো ফাঁদে পড়েন না যেখানে আপনারে 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনারে জাপান নিয়ে দিয়াইব, এইরকম কনফিডেন্টের সহিত যারা কথা বলতেছে, হুম, আপনি এই ব্যাপারগুলো আগে থেইকা আপনি আসলে বোধাই না, আপনি কম বেশি মোটামুটি ভালোই জানেন। অবশ্যই। আপনি আগে পরে ভালো করে রিসার্চ করে এরপরে নাইমেন, কারণ বাইরে যাওয়ার ব্যাপারটা এটা মোটামুটি একটা লং প্রসেস। আর Long process. জাপানের ব্যাপারটা এটা আসলে ডকুমেন্টেশন, এটা অনেক ক্ষেত্রে অন্যান্য কান্ট্রির তুলনায় একটু ঝামেলা। দেখা গেল একটা স্পেস বেশি আছে, একটা ডট আছে, এর কারণে আপনার ঝামেলা করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি জাপানের আসতে আগ্রহী থাকেন, এই ক্ষেত্রে আপনি যেই জায়গা থেকে প্রসেসিং করান অথবা যাদেরই সাহায্য নেন না না নেন ওইটা হলো আপনার ব্যাপার, কিন্তু প্রসেসিং সম্পর্কে আপনি আগে থেকে বিশদ ধারণা রাখেন, যাতে অবশ্যই, আপনার অবশ্যই। পরে কেউ মারা দিয়ে না দিতে পারে। এই ছিল। তো আজকে আমরা এখানে শেষ করি। তো এত সময় পর্যন্ত যারা দেখছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আর আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলছি এই সম্পর্কে যদি আপনাদের কোনো মত অভিমত অথবা কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা মেসেজ করে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো টপিকে ইন্টারেস্ট থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করা। আলোচনা করার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই বাই। বাই।